আপনাদের সবাইকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেলে। আজ এই ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে গরুর সুরক্ষা আন্দোলন নিয়ে কথা বলবো। গরুর সুরক্ষা আন্দোলনের অর্থ হল গোহত্যা বন্ধ করার জন্য নিয়ম তৈরির আন্দোলন। হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি ইত্যাদি ভারত এবং অন্যান্য কিছু দেশ শত শত বছর ধরে গোহত্যার বিরোধিতা করে আসছে। প্রাচীনকাল থেকেই ভারতীয় ধর্মে গরু সহ অন্যান্য প্রাণী হত্যা ব্যাপকভাবে নিষিদ্ধ। কিন্তু গোরক্ষা আন্দোলন মূলত ব্রিটিশ আমলে এই ধরনের আন্দোলনকে বোঝায়, যার লক্ষ্য ছিল গরু হত্যা বন্ধ করা। 1860 এর দশকে পঞ্জাবে শিখদের গরু সুরক্ষা আন্দোলন সুপরিচিত। 1880 এর দশকে স্বামী দয়ানন্দ সরস্বতী এবং তার প্রতিষ্ঠিত আর্য সমাজের সমর্থনে গরুর সুরক্ষা আন্দোলন আরও ব্যাপক হয়ে ওঠে। বিংশ শতাব্দীর গোড়ার দিক থেকে ভারতের স্বাধীনতা পর্যন্ত মহাত্মা গান্ধী গরুর সুরক্ষাকে সমর্থন করেছিলেন। 1966 সালের অক্টোবর-নভেম্বর মাসে সর্বভারতীয় স্তরে গরু সুরক্ষা আন্দোলন শুরু হয়। সমস্ত ভারতীয় ধর্মীয় সম্প্রদায় যেমন ভারত সাধু সমাজ, সনাতন ধর্ম, জৈন ধর্ম ইত্যাদি উৎসাহের সঙ্গে এতে অংশগ্রহণ করেন। 1966 সালের 7 নভেম্বর সংসদে ঐতিহাসিক বিক্ষোভে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেন। ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন তৎকালীন কংগ্রেস সরকার নিরস্ত্র হিন্দুদের উপর গুলি চালিয়েছিল, যেখানে অনেক গরু ভক্ত শহীদ হয়েছিলেন। এই গোরক্ষা আন্দোলনে তত্ত্বাগমূর্তির স্বামী ব্রহ্মানন্দজির বিশেষ অবদান ছিল। প্রয়াগরাজ থেকে দিল্লি পর্যন্ত শত শত সমর্থক নিয়ে তিনি পায়ে হেঁটে গিয়েছিলেন, গুলজারি লাল নন্দের বাসভবন ঘেরাও করেছিলেন এবং উপবাস করেছিলেন। সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করার সময় ভয়ঙ্কর লাঠিচার্জের মুখোমুখি হয়েছিলেন। এরপর স্বামী ব্রহ্মানন্দজি সিদ্ধান্ত নেন যে গরুর সুরক্ষার জন্য আইন প্রণয়নের জন্য তাকে সংসদে নির্বাচিত হয়ে আসতে হবে। 1967 সালে তিনি উত্তরপ্রদেশের হামিরপুর লোকসভা থেকে ভারতীয় সংসদে সাংসদ হিসাবে নির্বাচিত হন এবং সভায় গরুর সুরক্ষার জন্য খোলাখুলি মতামত দেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভারতীয় বংশোদ্ভূত সমস্ত ধর্মই গরুর সুরক্ষাকে সমর্থন করে, কিন্তু মুসলমানরা মোটেও গরু জবাই বন্ধ করার পক্ষে ছিল না। গোরক্ষকতা কেবল ভারতে নয়, শ্রীলঙ্কা ও মায়ানমারেও সমর্থিত। শ্রীলঙ্কা হল প্রথম দেশ যে সমগ্র দ্বীপে প্রাণীদের কোনো ক্ষতি নিষিদ্ধ করার জন্য একটি আইন পাস করেছে। কংগ্রেস সর্বদাই বৃত্তির রাজনীতি করে, হিন্দু সমাজকে ভেঙে ফেলার জন্য সর্বদাই পদক্ষেপ নেয়। উদাহরণস্বরূপ: 1. রাম জন্মভূমিতে হামলা, 2. গোরক্ষা আন্দোলন, 3. ভারতে অবৈধ অহিন্দু অনুপ্রবেশ, 4. ভারতের শত শত মাইল দূরে কাশ্মীরে বাংলাদেশের রোহিঙ্গাদের বসতি স্থাপন, 5. জম্মু কাশ্মীরে 75,000 কোটি টাকার জমি 34 লক্ষ টাকায় বিক্রি, 66 লক্ষ কাশ্মীরি পণ্ডিতকে হিন্দুদের তাদের জন্মস্থান থেকে উচ্ছেদ, স্থানচ্যুতি ইত্যাদি। স্বাধীন ভারতে বিনোবাজি গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। এর জন্য তিনি জওহরলাল নেহরুকে একটি আইন প্রণয়নের আহ্বান জানিয়েছিলেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি এই প্রশ্ন তুলেছিলেন। বেশ কয়েকটি রাজ্য ধূমপান বিরোধী আইন প্রণয়ন করেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1955 সালে হিন্দু মহাসভার সভাপতি, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতা নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় গোহত্যা নিষিদ্ধ করার জন্য একটি বিল পেশ করেন। সেই বিষয়ে লোকসভায় জওহরলাল নেহরু ঘোষণা করেছিলেন যে, আমি গরু জবাইয়ের বিরুদ্ধে। হাউস এই বিল প্রত্যাখ্যান করা উচিত। আমি রাজ্য সরকারগুলিকে অনুরোধ করছি এই ধরনের বিল বিবেচনা বা কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য। 1956 সালে এই বিলটিকে কসাইরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে। 1960 সালে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নেয়। সময় গড়িয়ে যাচ্ছিল, জনগণ অনুভব করেছিল যে তাদের সরকার ব্রিটিশদের পথে রয়েছে। তিনি আশ্বাস দিতে থাকেন এবং গরু জবাই ও গরুর জাত ধ্বংস করতে থাকেন। এরপরে 1965-66 সালে প্রভুদত্ত ব্রহ্মচারী, স্বামী করপত্রী এবং দেশের সমস্ত সাধুরা এটিকে একটি আন্দোলনের রূপ দিয়েছিলেন।
শুরু হয় উদ্ধার অভিযান। সারা দেশ থেকে সাধুরা একত্রিত হতে শুরু করে। লক্ষ লক্ষ মানুষ ও সাধু সন্ত রাস্তায় আসতে শুরু করে। এই আন্দোলন দেখে রাজনীতিবিদদের মনে ভয় ছড়িয়ে পড়তে শুরু করে। এর গুরুত্ব অনুধাবন করে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ 1966 সালের 21শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রথম চিঠি লেখেন। তিনি লিখেছেন, গরু জবাইয়ের জন্য দীর্ঘস্থায়ী আন্দোলন সম্পর্কে আপনি অবগত। এই বিষয়টি সংসদের শেষ অধিবেশনে উত্থাপিত হয়েছিল এবং যতদূর আমি উদ্বিগ্ন, আমি বুঝতে পারছি না কেন ভারতের মতো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে গরু জবাই আইনত নিষিদ্ধ করা যাবে না, যেখানে গরু জবাইয়ের বিরুদ্ধে এত প্রবল জনসাধারণের অনুভূতি রয়েছে, ঠিক বা ভুল। ইন্দিরা গান্ধী জয়প্রকাশ নারায়ণের এই পরামর্শ গ্রহণ করেন। ফলস্বরূপ 1966 সালের 7ই নভেম্বর সর্বদলীয় গোরখা মহাবিয়ান দিল্লিতে ব্যাপক আন্দোলন শুরু করে। দিল্লির ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় দাঙ্গা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1978 সালের 12ই এপ্রিল ডক্টর রামজি সিং সংবিধানের 48 অনুচ্ছেদের বিধানগুলি বাস্তবায়নের জন্য একটি আইন প্রণয়নের জন্য একটি বেসরকারি সদস্যের বিল পেশ করেন। 1979 সালের 21শে এপ্রিল বিনোবা ভাবে অনশন শুরু করেন। 5 দিন পর প্রধানমন্ত্রী মোরারজি দেশাই একটি আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেন এবং বিনোবা তার অনশন ভঙ্গ করেন। 1979 সালের 10ই মে একটি সংবিধান সংশোধনী বিল পেশ করা হয়, যা লোকসভা ভেঙে যাওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরে আসার পর 1981 সালে পওয়ানারে একটি গোসেবা সম্মেলন অনুষ্ঠিত হয়। তার সিদ্ধান্ত অনুযায়ী 1982 সালের 30শে জানুয়ারি সকালে বিনোবা উপবাস পালন করে গরুর সুরক্ষার জন্য একটি মৃদু সত্যাগ্রহ শুরু করে। সেই সত্যাগ্রহ 18 বছর ধরে চলতে থাকে। আজও কেন্দ্রীয় সরকার গরু জবাইয়ের ব্যাপারে কোনো ধরনের আইন আনতে পারেনি। করপত্রিজির আশীর্বাদ নেওয়ার পর ইন্দিরা গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নির্বাচনে জেতার পর ব্রিটিশদের সময় থেকে চলা সমস্ত গরু জবাইখানা বন্ধ করে দেওয়া হবে। ইন্দিরা গান্ধী নির্বাচনে জয়ী হন। এমন পরিস্থিতিতে স্বামী করপত্রী মহারাজ অনুভব করেছিলেন যে ইন্দিরা গান্ধী অবশ্যই আমার কথা শুনবেন। তিনি একদিন ইন্দিরা গান্ধীকে মনে করিয়ে দিয়েছিলেন যে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি সংসদে গরু জবাইয়ের বিষয়ে একটি আইন আনবেন। কিন্তু অনেক দিন ধরে ইন্দিরা গান্ধী তার বক্তব্য থেকে দূরে ছিলেন। এমন পরিস্থিতিতে কৃষকদের আন্দোলনে নামতে হয়। করপাত্রীজি দেশের একজন শ্রদ্ধেয় সাধু ছিলেন। তার শিষ্যদের মতে, যখন তার ধৈর্য শেষ হয়ে গিয়েছিল, তখন তিনি বলেছিলেন যে গরুর সুরক্ষা অবশ্যই থাকতে হবে। এ বিষয়ে আইন হওয়া উচিত। তার সঙ্গে লক্ষ লক্ষ সাধু সন্ত বলেন, সরকার যদি গরুর সুরক্ষার আইন পাশ করানোর কোনো সুনির্দিষ্ট আশ্বাস না দেয়, তাহলে আমরা সংসদ ঘেরাও করব। কেউ ঢুকতে বা বেরোতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1966 সালের 7ই নভেম্বর সংসদ ভবনের সামনে সাধুরা অবস্থান ধর্মঘট শুরু করেন। এই ধর্নায় প্রধান সাধুদের নাম নিম্নরূপ: শঙ্করাচার্য নিরন্তর দেবতীর্থ, স্বামী করপাত্রীজি মহারাজ এবং রামচন্দ্র বি। গান্ধীবাদী মহান নেতাদের মধ্যে ছিলেন বিনোবা ভাবে। করপত্রীজি মহারাজের নেতৃত্বে লক্ষ লক্ষ সাধু ও সাধু বিনোবাজির আশীর্বাদ নিয়ে একটি বিশাল শোভাযাত্রা বের করেন। সনাতন সংস্থার নেতা করপত্রীজি মহারাজ চাঁদনি চকের আর্য সমাজ মন্দির থেকে তার সত্যাগ্রহ শুরু করেন। করপত্রীজি মহারাজের নেতৃত্বে জগন্নাথপুরীর শঙ্করাচার্য, জ্যোতিষপীঠ ও দ্বারকাপীঠ, বল্লভ সম্প্রদায়ের 7টি পীঠের পীঠাধিপতি, রামানুজ সম্প্রদায়, মাধব সম্প্রদায়, রামানন্দাচার্য, আর্য সমাজ, নাথ সম্প্রদায়, জৈন, বৌদ্ধ ও শিখ সমাজ, শিখদের নিহঙ্গ এবং হাজার হাজার নাগা সাধুদের চন্দন তিলকের সঙ্গে বিদায় জানানো হয়। মিছিলটি লালকেল্লার মাঠ থেকে শুরু হয়ে প্যাটেল চকের কাছে সংসদ ভবনে পৌঁছানোর আগে নিউ রোড ও চৌরি বাজারের মধ্য দিয়ে যায়। পথে লোকজনকে তাদের বাড়ি থেকে ফুল বর্ষণ করতে দেখা গেছে। প্রতিটি রাস্তায় ফুলের বিছানা ছিল। বলা হয় যে, নয়াদিল্লির পুরো এলাকা জনসম্মুখে পূর্ণ ছিল।
পার্লামেন্ট গেট থেকে চাঁদনী চক পর্যন্ত মাথা দেখা যাচ্ছিল। সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল, যার মধ্যে কেবল 10 থেকে 20 হাজার মহিলা ছিলেন। সেখানে হাজার হাজার সাধু ও হাজার হাজার গোরক্ষক ছিলেন। তারা সবাই পার্লামেন্টের দিকে যাচ্ছিল। কথিত আছে যে দুপুর 1টায় মিছিলটি সংসদ ভবনে পৌঁছয় এবং সন্ত সমাজের ভাষণ শুরু হয়। বেলা প্রায় 3টা নাগাদ আর্য সমাজের স্বামী রামেশ্বরানন্দ তার বক্তৃতা দেওয়ার জন্য উঠে দাঁড়ান। স্বামী রামেশ্বরানন্দ বলেন, এই সরকার বটি গরু জবাই বন্ধ করার জন্য কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে না, এটা নাড়াচাড়া করতে হবে। আমি এখানে উপস্থিত সকলকে সংসদে প্রবেশ করার এবং সমস্ত সাংসদদের টেনে বের করার আহ্বান জানাই, তাহলেই গরু জবাই নিষিদ্ধকরণ আইনে পরিণত হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথিত আছে যে ইন্দিরা গান্ধী যখন এই তথ্য পেয়েছিলেন, তখন তিনি নিরস্ত্র করপত্রী মহারাজ এবং সাধুদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। লাঠি ও বন্দুক নিয়ে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করতে শুরু করে। জনতা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে ভিতর থেকে গুলি করার নির্দেশ দেওয়া হয় এবং পুলিশ সাধু ও গোরক্ষকদের ভিড় ছত্রভঙ্গ করে দেয়। সংসদের সামনে এটি বিশ্বাস করা হয় যে একজন নয়, তবে মৃতদের সরকারি সংখ্যা ছিল 8 জন। দিল্লিতে কারফিউ জারি করা হয়েছে। গণমাধ্যমকে সেন্সর করা হয় এবং হাজার হাজার সাধুকে তিহার জেলে নিক্ষেপ করা হয়। পদত্যাগ করলেন গুলজারি লাল নন্দা। এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী গুলজারিলাল নন্দা এই ঘটনার জন্য নিজেকে এবং সরকারকে দায়ী করে পদত্যাগ করেন। একই সময়ে সন্ত রামচন্দ্র বীর অনশন করেছিলেন, যা 166 দিন পর শেষ হয়েছিল। কোনো জাতীয় সংবাদপত্র দেশের এত বড় ঘটনা প্রকাশ করার সাহস করেনি। এই খবরটি কেবল মাসিক পত্রিকা আর্যবর্ত এবং কেশরী তে প্রকাশিত হয়েছিল। কিছুদিন পর গোরখপুর থেকে প্রকাশিত মাসিক পত্রিকা কল্যাণ তাদের গো স্পেশাল এই ঘটনার বিস্তারিত বর্ণনা করে। গরুর সুরক্ষার জন্য এবং গরু জবাই নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভকারীদের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে প্রভুদত্ত ব্রহ্মচারী, পুরীর শঙ্করাচার্য, নিরন্তর দেবতীর্থ 1966 সালের 20শে নভেম্বর তার অনশন পুনরায় শুরু করেন। তাদের গ্রেপ্তার করা হয়। প্রভুদত্ত ব্রহ্মচারীর অনশন 1967 সালের 30শে জানুয়ারি পর্যন্ত চলেছিল। 73তম দিনে ডক্টর রাম মনোহর লোহিয়া তার অনশন ভঙ্গ করেন। পরের দিন পুরীর শঙ্করাচার্য তার উপবাস ভঙ্গ করেন। একই সময়ে জৈন সাধক মুনি সুশীল কুমারও দীর্ঘ অনশন করেছিলেন। ভারতে গরু জবাই সংক্রান্ত অনেক আন্দোলন হয়েছে এবং অনেকগুলি আজও অব্যাহত রয়েছে, তবে সেগুলির কোনোটিতেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা যায়নি। দীর্ঘদিন ধরে গরু জবাই নিষিদ্ধ করার দাবি উঠে আসছে, কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো পরামর্শ থাকে তবে দয়া করে নিচে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন।